উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার। আপনাকেও স্বাগত জানাবো সিএন লাইভের এই অনুষ্ঠানে। এবার একেবারে সরাসরি কোহিনুরদা আপনার কাছেই আসবো, তার কারণ যে ঘটনা আমরা ভাটপাড়ায় দেখলাম এটা তো অত্যন্ত কাঙ্ক্ষিত। যখন একজন বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানানো হচ্ছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারাও শ্রদ্ধা জানাচ্ছেন, তাহলে গিয়ে এইরকম একটা ঘটনা, যে ঘটনা ভাটপাড়াতে ঘটলো, এইরকম ঘটনা সেটা কি কাঙ্ক্ষিত ছিল আজকের দিনে? না, নিশ্চিত কাঙ্ক্ষিত ছিল না। ওটা ভাটপাড়া পৌর সংস্থার একটা অনুষ্ঠান চলছিল, হঠাৎ করে সেখানে চলে আসেন অর্জুন সিং এবং একটা ইট পর্যন্ত পড়ানো আমি ভিডিও কোথাও খুঁজে পাইনি। আমি দেখলাম 2 রাউন্ড ফায়ারিং হয়েছে, তার সিকিউরিটি 2 রাউন্ড ফায়ারিং করে দিল। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে এরকম হতে পারে এটা আমরা কখনোই আশা করি না। আসলে ভারতীয় জনতাকে যদি আপনি প্রশ্ন করেন যে সাংসদ বিধায়কের যাওয়ার দরকার কি বা অধিকার নেই, নিশ্চিত আছে, তারা তাদের সময় মতো যেতে পারতেন। অন্য একটি সংস্থা যখন সেখানে অনুষ্ঠান করছেন সেখানে সময় বাদ দিয়ে অন্য সময় যেতে পারতেন, কিন্তু না, সেই সময়ে স্পেসিফিক্যালি খবরে থাকার জন্য এই কাজটা করা আর কি। দেখুন, আজকে বিজেপি একটি মানে আগেই 2019 সালের লোকসভার পর ব্যারাকপুরে কি হয়েছিল আমরা সবাই দেখেছি এবং তারপর ব্যারাকপুরের রেজাল্টও হয়েছে। ব্যারাকপুর লোকসভা সংসদীয় অঞ্চলে 6-1-এ বিজেপি হেরেছে। বিজেপি ইরেলেভেন্ট হয়ে গেছে, তো তাই জন্য একটু রেলেভেন্স বজায় রাখা। যে বিষয়টা উঠে আসছে যে আমরা বারংবার দেখেছি, যখন একদিকে শ্রদ্ধা জানানোর বিষয়টা আসছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা বিভিন্নভাবে অর্থাৎ নিজেদের মতন করে তারা শ্রদ্ধা জ্ঞাপন করবার চেষ্টা করছেন, কিন্তু সবথেকে বড় বিষয় যে যেইভাবেই শ্রদ্ধা জানানো হোক না কেন, কেন এই বিতর্ক দানা বাঁধে, রাজনীতি কেন এখানে আনা হচ্ছে? অনারেবল কো প্যানেলিস্টরা ছিলেন, আমার অনেকগুলো কথা বলেছেন এবং আমার মনে হয় সেগুলোকে একটু ক্লিয়ার করা দরকার, নাহলে মানে দর্শকের কাছে একটা ভুল বার্তা যাবে। এক হচ্ছে এই নেতাজির বাড়িতে কে গেছিল তৃণমূলের, নাকি সুভাষ বোসকে ডেকে দিতে বলেছিল, এই গোছের ফেসবুক মার্কা কথাবার্তা কংগ্রেসের মতো একটা দলের থেকে আশা করা অত্যন্ত মানে আসলে কংগ্রেস তো প্র্যাকটিক্যালি এখন দেউলিয়া হয়ে গেছে, আশা করাই যায়। 2, আমাদের সত্যি তো যে একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তীর সঙ্গে কি করে একটা ধর্মীয় স্লোগানের, কাজী মাসুম আখতার সাহেব বললেন যে কি করে একটা স্লোগানের কথা ওঠে। আমরা তো এটা দেখেছিলাম গত বছর যখন এ বাংলায় ভোট ছিল, এ বাংলায় নেতাজিও ছিল। এ বাংলায় এবার ভোট নেই, বাংলায় নেতাজিও নেই, ভারতের প্রধানমন্ত্রীও নেই, আর জয় শ্রীরামও নেই। গতবার জয় শ্রীরাম ছিল, এবার নেই। এবার আসি আপনার তথ্যের কথায়। আপনি বলেছেন আমার, দেখুন, কংগ্রেসকে এখানে ডিফেন্স করার আমার কোনো লেগাসি মানে আমার কোনো দায়বদ্ধতা নেই, আমার কংগ্রেসের প্রতি কোনো লায়াবিলিটি কিছুই নেই। কিন্তু একটা বেসিক কথা এই জায়গায় মনে রাখতে হবে, কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের মানে অন্তরে অনেকবার ভাঙন হয়েছে। কংগ্রেসের জন্মলগ্ন থেকে শুরু করে 1905 থেকে শুরু করে আজকে একদম 1998 পর্যন্ত ভেঙেছে কংগ্রেস, গড়েছে কংগ্রেস। সে কংগ্রেসের ভাঙার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, গান্ধীজি আইডিওলজি ডিফারেন্সেস ছিল। কিন্তু একাধিক তথ্য আমি এখানে বলে দিতে পারি যে গান্ধীজি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে সাভারকার বা হিন্দু মহাসভাদের সঙ্গে, আজকে ইনফ্যাক্ট মুসলিম লীগের সঙ্গেও যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালের বিরোধিতা ছিল, আজকে যারা কংগ্রেসকে বলছে বড় বড় কথা, আপনি বলুন তো ইনক্লুসিভ নেচার ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস প্রত্যেকবার বলতেন যে স্বাধীনতার সংগ্রামে সবাইকে ইনক্লুড করতে হবে। আর আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 80% আমার, 20% ওদের, 80% হিন্দু, 20% মুসলমান। এই গোছের আলোচনা যারা করবে আর তারাই গিয়ে নেতাজির গলায় মালা চড়াবে, এই জিনিসটা কিন্তু অন্তত ভারতবাসী হিসেবে মেনে নেওয়া মুশকিল। লাস্টলি আমি বলতে চাই, আমি আবার বলছি, যে কোনো রকম ঘটনা, বোম, গুলি ইত্যাদির কালচার আমরা দেখেছিলাম 2019 সালে 23শে মের পর কি হয়েছিল ব্যারাকপুর, গোটা ব্যারাকপুর সাব ডিভিশন জুড়ে, যার রেজাল্ট এই নির্বাচনে এবছর মানুষ দিয়েছে। আমি শুধু আবার বলতে চাই, রেলেভেন্সে থাকতে গিয়ে এই সিআইএসএফ সিকিউরিটি, বিজেপির লোক নেই তো আজকে বিজেপির লোক ভরায় সিআইএসএফ সিকিউরিটি। বেশ, আমরা যখন এই প্রসঙ্গে আলোচনা করছি, কিন্তু তার আগে একবার আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়ে দিই, তথ্যটা বোধহয় কারোর কাছে নেই। ডিজিটি মানে ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আজকে আপনি জানেন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের দিন পরীক্ষা হয়েছে সারা ভারতবর্ষে, পরীক্ষা নিয়েছে কলেজের বাইরে, আইটিআই কলেজের বাইরে, বাংলার আইটিআই কেন, সারা ভারতবর্ষের আইটিআই কলেজের বাইরে মালা দিয়েছে। সেখানে আমাদের কোনো অনুষ্ঠান করতে পারেনি, কেন না ডিজিটি আজকে 23শে জানুয়ারি পরীক্ষা নিয়েছে। কই আমি কম্পেয়ার করছি না, 2রা অক্টোবর এটা কাজটা করতে পারতো, ডিজিটির ক্ষমতা থাকতো। আমি কারোর প্রতি ডিফারেন্স আনার চেষ্টা করছেন এবং এটা এই বিজেপি কালচার আমার নয়, গান্ধী আগে, নেতাজি আগে, কিন্তু এটা করতে পারতাম না। আজকে এই জায়গায় চলে গেছে। আমি শুধু একটা কথা বলি, এই যে আগ্রাসনের কথা বলছেন, আমি একটা ছোট্ট তথ্য দিইনি, যদি একটু টাইম দেন।
1942 সালের অগাস্ট মুভমেন্ট যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে, সে ভারত ছাড়ো আন্দোলনে কার কী ভূমিকা ছিল এটা সবাই জানেন এখানে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস একটা রেডিও বার্তা দিয়েছিলেন, যার বাংলাটা মোটামুটি করলে এটা দাঁড়ায় যে তিনি রিকোয়েস্ট করেছিলেন জিন্না সাহেবকে, সাভারকার সাহেবকে যে এই মুহূর্তে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিতে। কারণ তার মনে হয়েছিল যে আগামী দিন যখন ভারতবর্ষ মুক্ত হবে তখন এই যারা আজকে মানে জিন্নার দল, সাভারকারের দল যারা ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিচ্ছেন না, তারা কিন্তু ফ্রি ইন্ডিয়াতে নন এন্টিটি, পরিচয়হীন হয়ে যাবে। আমার ধারণা আজকে বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ পুঙ্খানুপুঙ্খ নেতাজি সুভাষচন্দ্র বোসের এই রেডিও লাইনটা মনে রাখা উচিত এবং জিন্নার দলের যারা উত্তরসূরি, সাভারকারের দলের যারা উত্তরসূরি, নেতাজিকে সম্মান জানানোর প্রধান উপায় তাদেরকে পরিচয়হীন করে দেওয়া উচিত। বেশ, আমি নিজে ইতিহাসের ছাত্র, আমি জানি না আমি কতটা পড়েছি, আমার প্রধানমন্ত্রী নিশ্চয়ই বেশি পড়েছেন। তার একটা ঐতিহাসিক ভুল আমি বলে দিই, সেটা হচ্ছে নিশ্চিতভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্রি ইন্ডিয়া গভর্নমেন্ট আমরা সবাই জানি সেটা 1943 সালের অক্টোবর মাসে তৈরি হয় এবং 1945 সালের 18ই আগস্ট শেষ হয়। কিন্তু এটা কখনোই কেউ বলতে পারবে না এটা ভারতের প্রথম স্বাধীন সরকার। ভারতের প্রথম জাতীয় সরকারটা কিন্তু এই বাংলার বুকেই তাম্রলিপ্ত জাতীয় সরকার, সেটা 17ই ডিসেম্বর 1942 সালে প্রতিষ্ঠা হয়। তাই নেতাজিকে নিয়ে জানতে গেলে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, যে সাবজেক্টটা আর কেউ জানে না, কেউ কোনোদিন পড়েনি, সে সাবজেক্টের প্রধানমন্ত্রী এসব শুধুমাত্র রাজনীতির জন্য ভুলভাল বকে লাভ নেই। আর দুই, পঙ্কজবাবুকে এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, হিন্দু মহাসভার স্ট্যান্ড 1942 সালে কি ছিল? শ্যামাপ্রসাদ মুখার্জি আইএনএ যখন বাংলার দিকে ঢোকার চেষ্টা করে তখন তার স্ট্যান্ড ভারতবর্ষের তৎকালীন সরকারের প্রতি কি ছিল? এই কিন্তু 25th ইয়ার ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, 125 to 126 আমরা সবাই জানি। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী গোটা বছর ধরে পালন করার কথা ছিল বিজেপি মানে কেন্দ্রীয় সরকারের। 23শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম, আর এক বছর পর 23শে জানুয়ারি নেতাজির হোলোগ্রাম স্ট্যাচু। এক বছরে নেতাজি সুভাষচন্দ্র বোসের কেন্দ্রীয় সরকার কি কি পালন করেছে, কি কি উৎসব পালন করেছে, নেতাজিকে নিয়ে কোথায় কোথায় কি ফোকাস করেছে আমরা তো কেউ জানি না। দুই, এই শুভেন্দুর কথার কি উত্তর দেবো? এটা হিপোক্রিট। এরা এই প্রচারে বলে আমি সর্বাধিনায়ক, সুশীল ধারা, সতীশ সামন্ত, দেশপ্রাণ শাসমহলের লোক, আর যারা সেদিন তাম্রলিপ্ত জাতীয় সরকারকে কোট আনকোট বলেছিল দ্য 3 month ইনডিসিপ্লিন 3 মাসের বিশৃঙ্খলা, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকেও যার নামে জয়ধ্বনি তুলতে হয়। তাই এর বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া আমার মনে হয় দরকার নেই, সেটা মানুষ জানে, ইতিহাস জানে, তারা জানে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্ট্যাচু দিয়ে কোথাও করা যাবে না। যদি করতে হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শটাকে নিতে হবে, আর সেই আদর্শ হচ্ছে ইনক্লুসিভ, সবাইকে নিয়ে, 80-20 নয়, 80-20 নয়। ভারতবর্ষের যে সরকার সেটা কখনোই 80-20 সরকার নয়, এটা ভাবার কারণ নেই। কারণ আমরা জানি যে কখন মাথায় হিজাবটা টানতে হবে বা কোথায় অন্য কোনো ধর্ম নিতে হবে, এটা আমি এক সেকেন্ড আপনাকে আমি এক সেকেন্ড না না আপনি বলবেন আমি বলবো না। আমি শুধু বলে দিই 80-20টা আমি বলিনি, 80-20 আমি বলিনি, এটা বলার আমার 80-20 আমার স্টেটমেন্ট নয়, 80-20 আপনার দলের নির্বাচিত মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট। আপনি জানেন না, আপনি খবর রাখুন স্যার, আপনি খবর রাখুন, 80-20 আমার স্টেটমেন্ট নয়। একদমই আমরা যখন এই আলোচনায় রয়েছি তখন একদিকে কোহিনূর আসবে, চেষ্টা হয়েছিল। আমি তো বলছি নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে তো এটা চেষ্টা হয়েছিল, আমরা তো দেখেছিলাম। আমি তো আবার বললাম যে 23শে জানুয়ারি গত বছরে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে ভিক্টোরিয়ায় প্রোগ্রাম, সেটাকে জয় শ্রীরাম বলে পলিটিসাইজ করা হলো, ইত্যাদি ইত্যাদি আমরা দেখলাম। আমন্ত্রিত তো ছিলেন, রাজ্যপাল ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। ভোটের পর তখনও তো একটা বছর কন্টিনিউ, কেন্দ্রীয় সরকারের তো ঘোষণা ছিল যে গোটা বছর ধরে অনুষ্ঠান করবে কেন্দ্রীয় সরকার। তাহলে ভোটের পর নেতাজি কোথায় গেল? রাজ্যের তরফ থেকেও তো এরকম ভাবেই ঘোষণা করা হয়েছিল একটা কোহিনূর। রাজ্য দেখুন, প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ সরকার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন একদম ডিসেন্ট্রালাইজ করে, যেটা 2011-র পর হয়েছে। আপনি জানবেন যে প্রতিটি ব্লকে নেতাজি সুভাষচন্দ্র বোসের আইডিওলজি যাতে ছড়াতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর প্রতিটি ব্লকে সুভাষ উৎসব করার জন্য বলে। সেখানে প্রত্যেকটি ব্লকে অনুষ্ঠান হয়, এবছরও হয়েছিল। আমার ধারণা এটা কোনো রাজ্যে হয় না যে প্রত্যেকটি ব্লকে। তাই জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসের আইডিওলজি ছড়ানো, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা,
নেতাজি সুভাষচন্দ্র বোসের ইতিহাস একদম ছোট শিশুর থেকে সবাইকে ছড়ানোর যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে সেটা করবে। মানে তোমার যুক্তিতে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিষয়টি নেওয়া হয়েছিল, অর্থাৎ যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে 2011 সালে 2012 সালের 23শে জানুয়ারি থেকে শুরু হয়েছে। আজ 2022 সালে 10 বছর ধরে সুভাষ উৎসব প্রত্যেকটি ব্লক, কলকাতা পৌর সংস্থায় প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ব্লক, গ্রাম লেভেলে ব্লক এবং কলকাতা পৌর সংস্থা এবং পৌরসভা এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডে সুভাষ উৎসব পালন হয়। পঙ্কজদা, পরাক্রম দিবসেরও তো ঘোষণা করা হয়েছে নেতাজির জন্মদিবসকে করেছিলেন 25শে আগস্ট। এবং তাসখণ্ডে পঙ্কজবাবু, আপনার কেন্দ্রীয় মন্ত্রী টুইট করেছিলেন, সেই টুইটের স্ক্রিনশট আমার কাছে আছে, যে টুইট করে বলেছিলেন 25শে আগস্ট 1946 সালে নেতাজি মারা গেছেন। আপনার দলের কেন্দ্রীয় মন্ত্রী টুইট করেছে, সেটা বলছেন, সেটা তার মানে সেটা আপনি অ্যাডমিট করছেন ভুল তো? অবশ্যই কিনারা তো এখনো পর্যন্ত হয়নি কোহিনূর, আমরাও চাইছি যাতে তা প্রকাশ্যে আসুক। ওনাকে উত্তরটা দিতে হবে। ওনার দলের কেন্দ্রীয় মন্ত্রী টুইট করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু 25শে আগস্ট। ইনফ্যাক্ট কংগ্রেসের নেতারাও করে, তৃণমূল করেনি, বামপন্থীরাও করেনি। তাহলে উনি যে কথাটা বলছেন রটিয়ে দেওয়া, সেই রটিয়ে দেওয়া কাজটা কি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীও করছে না? বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে এবছরও হয়েছে 25শে আগস্ট। সেই সময় কার ষড়যন্ত্রে হয়েছিল এবং কিভাবে আপনি কি বিশ্বাস করেন 25শে আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গেছিলেন? তার এখান থেকে যে সমস্ত কাগজপত্র সমস্ত ডিক্লাসিফাই হলে সত্যটা সামনে আসবে। আবার উনি এক কথা বলছেন, ট্রেজারি বেঞ্চে অরুণ জেটলি দাঁড়িয়ে বলেছিলেন ডিক্লাসিফাই করা সম্ভব নয়, তাহলে ইন্টারন্যাশনাল ট্রিটি ডিসটর্টেড হবে। আপনি আপনার সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন, আপনার দলের সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন। রাজ্য সরকার 14টা করেছে, সব ফাইল এখনো আপনি বলুন তাসকান্দের এবং আপনি বলুন নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু অন্তর্ধান দিবস, অন্তর্ধান নিয়ে রহস্য ফাইল যখন কেন্দ্রীয় সরকারকে পার্লামেন্টে জিজ্ঞেস করা হয়, অরুণ জেটলি ট্রেজারি বেঞ্চ থেকে বলেছিলেন এটা সম্ভব নয়, কারণ আপনার দলের কেন্দ্রীয় মন্ত্রী, আপনার দল 25শে আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু সেটা নিয়ে টুইট করেছিলেন, এটা আপনি মানেন কি? সেটা বলুন, উত্তর দেবেন না। প্রতুল গুপ্ত আইএনএর যে ফাইলটা, তাহলেই তো সত্যটা বেরিয়ে আমরা তো সব ফাইল ডিক্লাসিফাই করেছি, আমরা সব ফাইল ডিক্লাসিফাই করেছি, তাতে কংগ্রেসও বলেছে এখানে নজরদারি দপ্তর সেটাও গেছে। তাই করেন সস্তা রাজনীতি। আচ্ছা আপনি বলুন 25শে আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু দিবস আপনি মানেন? 25শে আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু দিবস আপনি মানেন? 25শে আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু দিবস আপনি মানেন? আপনি মানেন ইয়েস অর নো? আপনি কি মানেন সেটা বলুন। আমি তো মানি না, আমি মানি না, আমার বিশ্বাস এই ফাইল ডিসক্লাসিফাই হোক তারপর বলবেন। আপনি মানেন 25শে আগস্ট নেতাজির মৃত্যু হয়েছিল, আপনি মানেন? এই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এখনো পর্যন্ত এই অন্তর্ধান রহস্যের কোনো 16 বছরে যদি উনি মাধ্যমিক দেয় তাহলে ওটা 16 বছর যোগ করলে গিয়ে দাঁড়ায় 1995। 1995তে ভরা বাম জমানা, মানে উনি অভিযোগ করছেন বামপন্থীরা ইন্দিরা গান্ধী নেহেরুর ইতিহাস পড়িয়েছে, সুভাষচন্দ্র বোসের ইতিহাস পড়ায়নি। উনি একেবারে খুব নির্দিষ্ট করে একটা সময়সীমা কিন্তু বেঁধে দেননি, সুকান্ত মজুমদার তিনিও নির্দিষ্ট করে সময়সীমা বেঁধে দেন। উনি ক্লাস 10-এ, আমার সময়টা আমি উত্তর দেবো, সেটা আপনি বাংলা সিলেবাস দেখলে বলবেন, না সিবিএসই প্যাটার্নের সিলেবাস হয়েছে, আমি নিজে বাচ্চা কাচ্চা পড়িয়েছি, আমি জানি। কিন্তু উনি ওখানে প্লেস করলেন যে তথ্যটা, আসলে সব কিছু মিথ্যে কথা বলার একটা সব থেকে বড় অসুবিধা কি জানেন তো, প্রচুর কিছু মনে রাখতে হয়, মানে কোনো একটা জায়গায় সত্যি কথা সব কিছু মনে রাখতে হয় না, এটা নর্মাল ফ্লোতে বেরিয়ে যায়, মিথ্যে কথায় মনে রাখতে হয়। যাই হোক, উনি এটা বলে দিলেন যে বামপন্থীদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ ছিল তারা গান্ধী পরিবারের বিরোধী ছিলেন। উনি এটা আজকে প্রমাণ করে দিলেন বামপন্থীরা গান্ধী পরিবারের পক্ষে ছিলেন। কথা বললেন এগুলো, ওই আবার বলবো তো, কংগ্রেসের ম্যাচুরিটির অভাব হয়ে গেছে, কংগ্রেসের নেতার অভাব হয়ে গেছে বলে এসব ছোটোখাটো কথা বলেন, মানে যে কথাগুলো টেসবুকে দিয়ে আর কি ফাজলামি করা যায়, 10টা লাইক কমেন্ট পাওয়া যায়, এইগুলো করে। আমার খুব সোজা কথা, পশ্চিমবঙ্গ সরকার নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু নয়, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যারা মনীষী, যাদের কথা শুনলে, যাদের আদর্শ নিয়ে চললে আমাদের মানসিক উন্নয়ন হবে, আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট হবে, গয়াতে পিণ্ডদান হয়েছে, গয়া থেকে গয়া গিয়ে